হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকে হচ্ছে যে টপিকটি নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে ক্লাস 10-এর লাইফ সায়েন্সের চ্যাপ্টার 3 বংশগতি এবং কয়েকটি সাধারণত জিনগত রোগ যেটা আছে সেই চ্যাপ্টারটা। এখানকার যেটা প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে সেটা দেখো যে বংশগতির সূত্রকে আবিষ্কার করেন। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। শুধুমাত্র মেন্ডেল বললেই হবে, ঠিক আছে। তো বংশগতির যে সূত্র দুটো আর কি কে আবিষ্কার করেছিল? গ্রেগর জোহান মেন্ডেল। এবার দেখো, যেটা 2 নম্বরে প্রশ্ন আছে যে পৃথক ভবন সূত্র এবং স্বাধীন সঞ্চালন সূত্র কে প্রণয়ন করেন? তো বিজ্ঞানী হচ্ছে মেন্ডেল। 3 নম্বরের প্রশ্নটা দেখো কি বলা আছে যে বংশগতি বা হেরিডিটি কি? তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে প্রক্রিয়ায় পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় সন্তান সন্ততিতে সঞ্চরিত হয় তাকে বংশগতি বলে বা হেরিডিটি বলা হয়। এটাই মানে পিতামাতার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো বংশ পরম্পরায় সন্তান সন্ততিতে সঞ্চারিত হবে। এবার দেখো, যেটা 4 নম্বরের প্রশ্ন যে একই পিতামাতার ছেলেমেয়েরা হুবহু একে অপরের প্রতিলিপি হয় না কেন? তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে দেখো যে প্রথমটা হয়ে যাচ্ছে জিনের পুনঃসংযুক্তির জন্য, পরিবেশগত প্রভাবের জন্য, মিউটেশন বা পরিব্যক্তির জন্য। এই যে 3টা কারণ বললাম, এই 3টা কারণের জন্য যে দেখবে যে একই মা বাবার আর কি ছেলেমেয়েরা আর কি মানে ভাই বোনেরা একে অপরের প্রতিলিপি, মানে একে অপরের মতো দেখতে সেম টু সেম হয় না। এই 3টা কারণের জন্য বেসিক্যালি। এবার দেখো, যেটা 5 নম্বরের প্রশ্ন আছে যে বংশগতি ও বিভেদ একে অপরের কি হয়? এরা হচ্ছে একে অপরের পরিপূরক। এবার দেখো, যেটা 6 নম্বরের প্রশ্ন যে মিউটেশন কি? তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে কোনো একটি জীবের পপুলেশনে যদি হঠাৎ করে কোনো অস্বাভাবিক বা বিরল বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে তাকে মিউটেশন বলে। মানে কোনো একটা জীবের পপুলেশনে যদি হঠাৎ করে একটা অস্বাভাবিক রকম বা আলাদা রকম একটা পরিবর্তন আর কি, যেটা বলা আছে যে বিরল বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে তাকে মিউটেশন বলে। এবার 7 নম্বর প্রশ্নটা দেখো যে ভেদ বা প্রকরণ কি? তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে মিউটেশনের ফলে বৈশিষ্ট্যের মধ্যে যে পরিবর্তন সৃষ্টি হয় তাকে হচ্ছে ভেদ বা প্রকরণ বলে। মানে মিউটেশনটা ঘটবে, মিউটেশনের ফলে ভেদ বা প্রকরণ সৃষ্টি হয়, মানে মিউটেশনের ফলে বৈশিষ্ট্যের মধ্যে যে পরিবর্তনটা দেখা যাবে বা হয় সেটাকে হচ্ছে ভেদ বা প্রকরণ বলা হয়। তো এবার দেখো, যেটা 8 নম্বরের প্রশ্ন আছে যে প্রকরণের কারণগুলি লেখো। তো এটার অ্যান্সার হচ্ছে পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে ক্রোমোজোমের আন্তঃক্রিয়া, মিয়োসিসের সময় যখন ক্রসিং ওভার ঘটে তখন ক্রোমোজোমের দেহাংশের বিনিময় ঘটে, ফলে প্রকরণ বা ভেদ সৃষ্টি হয়। ঠিক আছে, এইসব কারণের জন্য ভেদ বা প্রকরণ সৃষ্টি হয় জীবের মধ্যে। এবার দেখো, যেটা আছে 9 নম্বরের প্রশ্ন যে কানের মুক্তলতি এটা কি বৈশিষ্ট্য? এটা হচ্ছে একজোড়া প্রকট জিন এটি সৃষ্টি করে আর কি, কানের মুক্তলতি আর কানের হচ্ছে যুক্তলতি। 10 নম্বর প্রশ্নটা দেখো যে আছে কানের যুক্তলতি এটা হচ্ছে একজোড়া প্রচ্ছন্ন জিন এটি সৃষ্টি করে। এবার 11 নম্বর প্রশ্ন যে রোলার জীবের বৈশিষ্ট্যটি কোথায় অবস্থান করে? তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে 8ম জোড়া ক্রোমোজোমে। 12 নম্বর প্রশ্নটা দেখো যে স্বাভাবিক জীবের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি কোথায় অবস্থান করে? তো এটা হচ্ছে 22তম অটোজোমে জোড়াতে অবস্থান করে। 13 নম্বর প্রশ্নটা দেখো কি আছে যে মানুষের মোট জিনের সংখ্যা কয়টি? তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে প্রায় 30,000। আমরা যে বলি ডিএনএ অণুকে জিন বলা হয়, এটা হচ্ছে প্রায় 30,000 সংখ্যায় আর কি। 1 নং ক্রোমোজোমে সবচেয়ে বেশি জিন থাকে, প্রায় হচ্ছে 2968টি, এবং ওয়াই ক্রোমোজোমে জিনের সংখ্যা মাত্র 231টি। এবার দেখো, যেটা 14 নম্বরের প্রশ্ন অ্যালিল কি? তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে সমস্ত ক্রোমোজোম দ্বয়ে নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত একই জিনের বিভিন্ন রূপভেদকে অ্যালিল বলা হয়। যেরকম দেখো যে বড়টি ছোটটি, বড়টি ছোটটি হচ্ছে পরস্পরের অ্যালিল। 15 নম্বর প্রশ্নটা আছে যে বংশগতির গঠনগত বা কার্যগত এককটির নাম কি? তো এটা হয়ে হচ্ছে জিন। এটাই হচ্ছে বংশগতির গঠনগত বা কার্যগত একক। তো এবার দেখো, যে প্রশ্নটা আলোচনা করা হচ্ছে এটা হচ্ছে 16 নম্বর প্রশ্ন। দেখো কি বলা আছে যে জীবের বৃদ্ধি কিংবা বার্ধক্য এটা কি দ্বারা নিয়ন্ত্রিত হয় আর কি? এটা তো অ্যান্সারটা হয়ে যাচ্ছে জিন দ্বারা নিয়ন্ত্রিত হবে। এবার দেখো, যেটা 17 নম্বরের প্রশ্ন যে লোকাস কি? তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে ক্রোমোজোমের উপর যে স্থানে কোনো জিন অবস্থান করে সেই স্থানটিকে কি বলা হয়? লোকাস।
মানে ক্রোমোজোমের উপর যে স্থানটার মধ্যে জিনটা অবস্থান করবে সেটাকে হচ্ছে লোকাস বলা হয়। তো এবার দেখো যেটা 18 নম্বরের প্রশ্ন বলা আছে যে সংকরায়ন কাকে বলে। তো এটা হচ্ছে যে সাধারণভাবে কোনো চরিত্র সাপেক্ষে বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মিলনকে হচ্ছে সংকরায়ন বলা হয়। মানে বেসিক্যালি আমাদের সাধারণ জীবনে বলা যাচ্ছে যে দুটো আলাদা বৈশিষ্ট্যের দুটি জীবের যে মিলন হবে সেটাকে হচ্ছে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলা হয়। উদাহরণ হিসেবে দেখো যে বিশুদ্ধ লম্বা এবং হচ্ছে বিশুদ্ধ বেটে, মানে এক কথায় লম্বা আর বেটের মধ্যে যদি জনন প্রক্রিয়া আর কি সম্পন্ন হয় সেটাকে হচ্ছে সংকরায়ন বলা হয়। 19 নম্বরের প্রশ্নটা দেখো কি আছে যে প্রকট বৈশিষ্ট্য কি। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে যে বৈশিষ্ট্য বিপরীতধর্মী অন্য কোনো বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দেয় কিন্তু নিজে প্রকাশ পায় তাকে হচ্ছে প্রকট বৈশিষ্ট্য বলে। উদাহরণ হিসেবে দেখো যে কালো বর্ণের চুল, তারপরে হচ্ছে কোঁকড়ানো চুল ইত্যাদি। আর 20 নম্বরের প্রশ্নটা হচ্ছে যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে যে বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্যের উপস্থিতিতে প্রকাশিত হয় না বা সুপ্ত অবস্থায় থাকে তাকে হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। উদাহরণ হিসেবে দেখো যে লাল বর্ণের চুল আর সোজা চুল। এবার 21 নম্বরের প্রশ্নটা যেটা বলা আছে যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা বিশুদ্ধ প্রকৃতির হয় কেন। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে হেটারোজাইগাস অবস্থাতে প্রচ্ছন্ন অ্যালিল কখনোই প্রকাশিত হয় না। হোমোজাইগাস অবস্থাতে শুধুমাত্র প্রচ্ছন্ন অ্যালিল প্রকাশ পায়, তাই বলা যায় যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা হচ্ছে বিশুদ্ধ প্রকৃতির হয়। উদাহরণ হিসেবে দেখো যে দীর্ঘ মোটর উদ্ভিদের জিনোটাইপ বড়টি বা বড়টি ছোটটি হতে পারে, কিন্তু যেটা খর্ব মোটর উদ্ভিদের জিনোটাইপ সেটা সবসময় কী হবে, ছোটটি। তো এই জন্য এটা আর কি বলা হয় যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা বিশুদ্ধ প্রকৃতির হয়। এবার দেখো যেটা যে 22 নম্বর প্রশ্ন আছে যে ফিনোটাইপ ও জিনোটাইপ কি। তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে যে কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে হচ্ছে ফিনোটাইপ বলে, এবং যে জিনগত সমন্বয় নির্দিষ্ট ফিনোটাইপ সৃষ্টির জন্য তাকে হচ্ছে জিনোটাইপ বলা হয়। এবার 23 নম্বরের প্রশ্নটা যেটা আছে যে ইমাস্কুলেশন কি। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে উভয়লিঙ্গ ফুলের পুংকেশরগুলিকে বাদ দেওয়ার যে পদ্ধতিকে সেটাকে হচ্ছে ইমাস্কুলেশন বলা হয়। 24 নম্বরের প্রশ্ন দেখো যে আছে মেন্ডেলের সাফল্যের কারণগুলি লেখো। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে সংকরায়ন পরীক্ষাকালে কেবল এক জোড়া কিংবা দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে অগ্রসর হয়েছিল মেন্ডেল, এই জন্য সাফল্য পেয়েছিল। তারপরে দেখো আছে যে সংকরায়ন পরীক্ষার জন্য প্রাথমিকভাবে যেসব উদ্ভিদ নির্বাচন করেছিলেন মেন্ডেল সেগুলো সবগুলোই কী ছিল, বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন ছিল। 3 নম্বরটা যেটা বলা আছে যে মোটর গাছে 7 জোড়া ক্রোমোজোম উপস্থিত, তাই পৃথকীভবন এবং স্বাধীন বিন্যাস সূত্র দুটি কার্যকর হয়েছিল। তো এইসব নানান কারণের জন্য মেন্ডেল যে পরীক্ষাগুলো করেছিল, মানে এক সংকর জনন দ্বিসংকর জনন, সেগুলোর মধ্যে আর কি সাফল্য পেয়েছিল। 25 নম্বরের প্রশ্ন হচ্ছে যে মেন্ডেল তার সংকর জনন পরীক্ষার জন্য মোটর গাছকেই কেন নির্বাচন করেছিলেন, অন্যান্য কোনো গাছকে নেয়নি কেন। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে মোটর গাছ দ্রুত বংশ বিস্তারে সক্ষম, মোটর গাছে অল্প স্থানে সহজে বাগানে ফলানো যায় আর কি মোটর গাছ। এবার মোটর ফুল উভয়লিঙ্গ হওয়ায় স্বপরাগযোগ ঘটানো সম্ভব। 4 নম্বর পয়েন্টটা যেটা বলা আছে দেখো যে মোটর ফুল বড় আকারের হওয়ায় সহজে ইমাস্কুলেশন করা যায়, মানে মোটর ফুল যেহেতু উভয়লিঙ্গ, একটা ফুলের মধ্যে পুংকেশর আর স্ত্রীকেশর থাকে, তো সেখান থেকে আর কি পুংকেশরগুলোকে সহজে বাদ দেওয়া যায়। তো এইসব কারণেই মেন্ডেল হচ্ছে তার সংকরায়ন পরীক্ষার জন্য মোটর গাছকে নির্বাচন করেছিলেন। তো এবার দেখো যেটা 26 নম্বরের প্রশ্ন যে অসম্পূর্ণ প্রকটতা কী। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে প্রকট জিনের অসম্পূর্ণ প্রকাশকে হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা বলে। প্রকট জিন যে আছে সেটা যদি অসম্পূর্ণ প্রকাশ পায় সেটাকে হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা বলে। উদাহরণ হিসেবে দেখো যে সন্ধ্যামালতী ফুল বা স্ন্যাপড্রাগন, আর প্রাণী হিসেবে অ্যান্ড্রোলেসিয়ান মুরগি। এটার মানেটা বলা হচ্ছে যে যদি মনে করে যে একটা লাল ফুল আছে আর একটা সাদা ফুল, এদের মধ্যে যদি সংকরায়নের ফলে যে ফুলটা সৃষ্টি হবে সেটা আর কি গোলাপি কালার চলে আসবে, ঠিক আছে। তার মানে এখানে লালও প্রকাশ পায়নি, সাদাও প্রকাশ পায়নি, অন্য একটা কালার চলে আসছে গোলাপি, তো এটাকেই বলা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। এরপরে 27 নম্বরের প্রশ্ন যে লিঙ্গ নির্ধারণে পিতামাতার ভূমিকাটা লেখো।
তো বলা আছে যে পিতার সেক্স ক্রোমোজোম হচ্ছে XY প্রকারের, তাই দুই ধরনের গ্যামেট XY তৈরি হয়, আর মাতার সেক্স ক্রোমোজোম হচ্ছে XX প্রকারের, তাই এক ধরনের গ্যামেট আর কি X তৈরি হয়। এবার দেখো যে কীভাবে আর কি সন্ততির সৃষ্টি। XY হচ্ছে পিতার আর XX হচ্ছে মাতার। তো এখানে দুটো ক্রোমোজোম সৃষ্টি হবে। এবার যে গ্যামেটগুলোর সৃষ্টি হবে আর কি, গ্যামেট এখানকার X আর এখানকার X এর মিলন ঘটলে কন্যা হবে, আর এখানকার Y আর এখানকার X এর মিলন ঘটলে পুত্র হবে। অতএব বলা যায় যে পুত্র বা কন্যা সৃষ্টিতে হচ্ছে পিতার ভূমিকাটাই আর কি প্রধান। এরপরে দেখো যেটা 28 নম্বরের প্রশ্ন আছে যে ক্রিস ক্রস উত্তরাধিকার কি। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে মায়ের X ক্রোমোজোমে প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্য কন্যার দেহে সঞ্চারিত হয়, তাকে ক্রিস ক্রস উত্তরাধিকার বলে। 29 নম্বরের প্রশ্ন যে দেখো হোল্যান্ড্রিক জিন কি। তো এটা হচ্ছে পুরুষের Y ক্রোমোজোমের প্রকট জিনের বৈশিষ্ট্য পুত্রের দেহে সঞ্চারিত হলে তাকে হোল্যান্ড্রিক জিন বলে। উদাহরণ হিসেবে দেখো যে পুরুষদের কানের লোম। তো ঠিক আছে, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।